গুড মর্নিং। আজকে ভারতীয় অর্থনীতি বা ইন্ডিয়ান ইকোনমির আমরা একটা ভিডিও শেয়ার করব। ভারতীয় অর্থনীতি আমরা আগে খুব একটা ক্লাস বলতে গেলে করিনি, মানে ভিডিও শেয়ারই করিনি। তো আজকে আমি ফার্স্ট ইন্ডিয়ান ইকোনমির ভিডিও শেয়ার করব। ইন্ডিয়ান ইকোনমিতে প্রবেশ করার আগে আমি কিছু ইন্ট্রোডাক্টরি পার্ট আছে, সেই ইন্ট্রোডাক্টরি পার্টটা আলোচনা করে নেব এই ভিডিওতে। ইন্ট্রোডাক্টরি পার্ট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট এবং এই জায়গা থেকেও কিন্তু বহু কোশ্চেন আসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোর্শন কিন্তু, একদম বেসিক একটা জায়গা, যেখানে ব্রডলি ইকোনমিক্সটাকে বা ইকোনমিকে কতগুলি ভাগে ভাগ করা হয়েছে কি না এই জিনিসটা আছে, যেটা সবাই মোটামুটি জানে, সবারই এটা জানা। কিন্তু তা সত্ত্বেও যেহেতু একটা সাবজেক্ট স্টার্ট করছি, সেহেতু একটা ইন্ট্রোডাক্টরি পার্ট থাকেই। তো সেই ইন্ট্রোডাক্টরি পার্ট দিয়ে আমরা জাস্ট শুরু করব। ফাদার অফ ইকোনমিক্স কাকে বলা হয়? অ্যাডাম স্মিথ। আমরা জানি এই কোশ্চেনটা প্রায়ই আসে যে ফাদার অফ ইকোনমিক্স, হু ইজ নোন অ্যাজ ফাদার অফ ইকোনমিক্স? অ্যাডাম স্মিথ। তার লেখা একটা বই, দ্য ওয়েলথ অফ নেশনস। এটা প্রায় পরীক্ষায় আছে, দ্য ওয়েলথ অফ নেশনস বইটি কার লেখা? অ্যাডাম স্মিথ। এবার ইকোনমিক্সে গিয়েই, মানে ঢুকেই প্রথমেই আমরা যেটা ব্রডলি দুটো ভাগে ভাগ করতে পারি সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স যেটা, যার পরিসরটা ছোট, অর্থাৎ ক্ষুদ্র পরিসরের ওপর এক্সামাইন করে মাইক্রো ইকোনমিক্স। আর ম্যাক্রো ইকোনমিক্স নাম শুনেই বোঝা যাচ্ছে বড় বা বৃহৎ পরিসরের ওপর এক্সামাইন করে বা ফোকাস করে। মাইক্রো ইকোনমিক্স তাহলে ইকোনমিক্সের বা অর্থনীতির সেই পার্ট যেখানে দ্যাট এক্সামাইন্স দি ইন্ডিভিজুয়াল ইকোনমিক বিহেভিয়ার, লাইক এ বিজনেসম্যান, লাইক এ কনজিউমার, লাইক হাউস হোল্ড। তাহলে তাদের যে ইকোনমিক বিহেভিয়ার, ইন্ডিভিজুয়াল ইউনিটস, তাদের ইকোনমিক বিহেভিয়ারকে এক্সামাইন করছে, ফোকাস করছে তাদের ওপর, তার ওপর, সেটাকে বলা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। ম্যাক্রো ইকোনমিক্স দ্যাট rather focus on larger issues such as national income, poverty, inflation, employment, unemployment, এই যে বিষয়গুলো রয়েছে, ব্যালেন্স অফ পেমেন্ট, এইসব বিষয়ের উপর ফোকাস করছে ম্যাক্রো ইকোনমিক্স। তাহলে এইভাবে দুটি ব্রডলি দুই ভাগে ভাগ করা যায়, মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্স, সেটা আলোচনা করে নিলাম। এবার ইকোনমি, অর্থনীতি, কত রকমের অর্থনীতি আছে সেটা হচ্ছে, প্রথমে আমরা আলোচনা করি সোশ্যালিস্ট ইকোনমি। সোশ্যালিস্ট ইকোনমিতে কি বলেছে? মেজর মিনস অ্যান্ড প্রোডাকশনস অ্যান্ড measure means of production and distribution are in the lands of state for offering more equitable distribution of goods and services to the citizens through central planning। অর্থাৎ গভর্নমেন্ট এখানে উল্লেখযোগ্য একটা ভূমিকা নিচ্ছে এবং সেন্ট্রালি প্ল্যানিং এর মাধ্যমে তার যে গুডস অ্যান্ড সার্ভিসেস রয়েছে সেটাকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে সবাইকার মধ্যে। এটা হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমি। তারপরে কি বলছি? ক্যাপিটালিস্ট ইকোনমি। ক্যাপিটালিস্ট ইকোনমি কি বলা হচ্ছে? হিয়ার means of productions are owned by private individuals and the government doesn't look into the economic activities of the nation। তাহলে ক্যাপিটালিস্ট ইকোনমির ক্ষেত্রে বলা হচ্ছে যে গুডস অ্যান্ড সার্ভিসেস, সেগুলো এস্টাবলিশমেন্ট, মানে প্রোডাকশন যে ইউনিট, প্রোডাকশনস আর মিনস অফ প্রোডাকশনস আর ওন্ড বাই ইন্ডিভিজুয়ালস, প্রাইভেট ইন্ডিভিজুয়ালস, এবং গভর্নমেন্ট ইকোনমিক যে অ্যাক্টিভিটিস চলছে সেখানে ইন্টারফেয়ারই করছে না, মানে পুরোপুরি প্রাইভেটাইজেশন বলতে পারি অন্য ভাষায়। সেরকম ইকোনমিকে আমরা বলছি ক্যাপিটালিস্ট ইকোনমি। এবার এই সোশিয়ালিস্ট ইকোনমি এবং ক্যাপিটালিস্ট ইকোনমি, এই দুটি ধরনের অর্থনীতি কোনো কোনো স্থানে দেখা যায়, মানে কোনো কোনো দেশে দেখা যায়। সেটাকে বলা হয় মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থনীতি। মিশ্র অর্থনীতি, এটা প্রশ্ন আসে যে মিশ্র অর্থনীতি বলতে কি বোঝা যাচ্ছে? তাহলে সোশ্যালিস্ট এবং ক্যাপিটালিস্ট দুটোরই আছে কিছু কিছু পার্ট। এর সঙ্গে এটাও বোঝানো হচ্ছে যে পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর দুটোই রয়েছে, সেটাকেও বলা হচ্ছে মিক্সড ইকোনমি। তো এরপরে মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থনীতির পরে আমরা চলে আসি ওপেন এবং ক্লোজড ইকোনমি। নামের দিকেই বোঝা যাচ্ছে ওপেন, মুক্ত অর্থনীতি, ক্লোজড মানে মুক্ত নয়। ওপেন ইকোনমি বলতে তাহলে কি বোঝাচ্ছে? একদম পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো ট্রেড ব্যারিয়ার নেই, কোনো ট্রেড ব্যারিয়ার নেই,
লিবারালাইজেশন হয়েছে, একটা গ্লোবালাইজেশন বলতে পারি, গ্লোবালাইজেশনের অংশ বা গ্লোবালাইজেশনে পার্ট নিয়েছে কোনো কান্ট্রির অর্থনীতি, সেটাকে আমরা বলছি ওপেন ইকোনমি, যেখানে ইম্পোর্ট এক্সপোর্ট ইজ নট এ ব্যারিয়ার অ্যান্ড ফ্রি ফ্রম অল টাইপস অফ ট্রেড ব্যারিয়ার। ঠিক একই রকম উল্টো দিক থেকে যদি ভাবি ক্লোজড ইকোনমি, যেখানে ইম্পোর্ট এক্সপোর্ট পুরোপুরি বন্ধ, আর নট এ পার্ট অফ দিস ইকোনমি, নো অ্যাক্টিভিটি উইথ আদার ইকোনমিজ অ্যান্ড নেশনস, অন্যান্য দেশের এবং দেশের অর্থনীতির সঙ্গে কোনো আদান প্রদান লেনদেন নেই, নো ইম্পোর্ট এক্সপোর্ট, সেলফ সাফিসিয়েন্ট নেশন, সেটাকে আমরা বলছি একটা ক্লোজড ইকোনমি। এবার এই ওপেন ইকোনমি আর ক্লোজড ইকোনমি বলতে আমার ছোট্ট একটা বিষয় মাথায় এলো, যেটা ইউরোপিয়ান হিস্ট্রি, যাদের হিস্ট্রি অপশনাল রয়েছে এবং ব্রড কোশ্চেন হিসেবে পড়তে হবে ইউরোপিয়ান হিস্ট্রি, তাদের ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে যে জার্মানির ঐক্য আন্দোলন। আমরা ইউরোপিয়ান হিস্ট্রির খুব কম কিছু পার্ট আলোচনা করেছি এখনো পর্যন্ত। ইটালির ঐক্য আন্দোলন কোনো একটা জিকে ক্লাসে কিছুটা অংশ আলোচনা করেছিলাম। আজকে জার্মানির ঐক্য আন্দোলনের জাস্ট একটা পার্ট আলোচনা করব। আমরা জানি অটো ফন বিসমার্ক, তার নেতৃত্বে জার্মানির ঐক্য আন্দোলন একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা আমরা আলোচনা করে নেবো, খুবই সহজভাবে আলোচনা করব, এমন কিচ্ছু নেই। তার সঙ্গে শুধুমাত্র বিসমার্ক নয়, আরও কিছু বিষয় ছিল, প্রিকশনারি ইস্যুস ছিল, প্রিকারসার্স ছিল, যেগুলো জার্মানির ঐক্য আন্দোলনকে ত্বরান্বিত করেছিল বা পথকে প্রশস্ত করেছিল। তার মধ্যে যেমন সর্ব জার্মানবাদ, জোলভারেইন বা জোলভারিন, যেটা কথা প্রসঙ্গে মনে পড়লো আমার, এই ওপেন আর ক্লোজড ইকোনমি, ওপেন আর ক্লোজড ইকোনমি থেকে আমার যেটা মনে পড়ছিল সেটা হচ্ছে ইকোনমিক ব্যারিয়ার, ট্রেড ব্যারিয়ার, দের ইজ নো ট্রেড ব্যারিয়ার। ওপেন ইকোনমির ক্ষেত্রে দের ইজ নো ট্রেড ব্যারিয়ার, এটা থেকেই মাথায় এলো। জোলভারেইন বা জোলভারিন একটা শুল্ক সংঘ প্রতিষ্ঠা হয়েছিল জার্মানিতে, জার্মানি ঐক্যবদ্ধ হওয়ার পূর্বে, এবং এর পূর্বে জার্মানির যে বিভিন্ন রাজ্যগুলি ছিল, সেই আন্তঃরাজ্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক কিন্তু একটা কি ছিল, প্রতিবন্ধকতা বা বাধা ছিল। তাদেরকে শুল্ক তো প্রদান করতে হতোই, এবং অনেকটা লিবারেশন বা স্বাধীনতা ছিল না আন্তঃরাজ্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। তো এই যে জোলভারেইন বা জোলভারেইন নামে শুল্ক সংঘ প্রতিষ্ঠা হলো, তার ফলে কি হলো, এই যে রাজ্যগুলির মধ্যে শুল্ক প্রায় বলতে গেলে উঠে গেল, অর্থাৎ বিনা শুল্কে বা নামমাত্র শুল্কে ব্যবসা বাণিজ্য চলতে থাকলো, এবং বিভিন্ন যে ট্রেড ব্যারিয়ারগুলো ছিল সেগুলো কিন্তু অনেক ইজিয়ার হয়ে গেল। ফলে একটি রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের কি অর্থনৈতিক লেনদেন যেরকম বাড়লো, তার সঙ্গে অর্থনৈতিক লেনদেনই কিন্তু রাজ্যের দুই বা ততোধিক রাজ্যের মধ্যে একটা সম্পর্ক তৈরি করলো, সম্পর্কের প্রাচীর তৈরি করলো, যা জার্মানির ঐক্যবদ্ধ করার পথের সূচনা করে। তো সুতরাং জোলভারিন বা এই শুল্ক সংঘের কিন্তু একটা জার্মানির ঐক্য আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখানে কিন্তু কোনো ট্রেড ব্যারিয়ার থাকলো না। তো যদিও ওটা আন্তঃরাজ্যীয় ছিল, আমার বিষয়টা মাথায় এলো, তাই জোলভারিন বা এই শুল্ক সংঘের কথাটা জাস্ট আলোচনা করে দিলাম। তো ওপেন ইকোনমির ক্ষেত্রে কিন্তু তাই দের ইজ নো ট্রেড ব্যারিয়ার, লিবারালাইজেশন অফ ইকোনমি, যেটা ভারতীয় অর্থনীতিতে ফার্স্ট হাফটা বলতে পারি 1990 পর্যন্ত দেখা যায়নি। 1991 সাল থেকে নিউ ইকোনমিক পলিসি যখন গঠন করা হলো, মানে নেওয়া হলো, তখন থেকে লিবারালাইজেশন অফ ইন্ডিয়ান ইকোনমি ঘটলো, বা গ্লোবালাইজেশনের পার্ট হলো ভারতীয় অর্থনীতি। এই যে ওপেননেস, সেই ওপেননেস এবং ক্লোজড ইকোনমি, এই দুটো আলোচনা জাস্ট হলো। আমরা এরপরে চলে যাই নেশনস উন্নতি, বা এই অর্থনৈতিক উন্নতি বলতে পারি, সামাজিক উন্নতি বলতে পারি, আর্থ সামাজিক সোশিও ইকোনমিক বলতে পারি। সোশিও ইকোনমিক বলতে গেলে তার মধ্যে এডুকেশন চলে আসে, তার মধ্যে হেলথ চলে আসে, তার মধ্যে অনেক কিছু চলে আসে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চলে আসে, ইনকাম চলে আসে, স্ট্যান্ডার্ড অফ লিভিং চলে আসে, অনেক কিছু চলে আসে। তো এইগুলো সবের ওপরই মোটামুটি বেশ করে বিশ্বের যে দেশগুলি রয়েছে তাদেরকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যে ডেভেলপড নেশনস, যেগুলো উন্নত দেশ। দ্বিতীয় হচ্ছে যে ডেভেলপিং নেশনস, যেগুলো উন্নতশীল বা উন্নয়নশীল দেশ। আর একটা কি না, 3 নম্বরে আমরা বলতে পারি এলডিসিস, অর্থাৎ লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, এলডিসিস রয়েছে।
তো ডেভেলপড কান্ট্রিজ ক্ষেত্রে কি, কান্ট্রিগুলির ক্ষেত্রে হাই লেভেল অফ পিসিআই অর্থাৎ পার ক্যাপিটা ইনকাম হাই, স্ট্যান্ডার্ড অফ লিভিং হাই, অলরেডি প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে গেছে, সেই কান্ট্রিগুলোকে আমরা বলছি ডেভেলপড নেশনস বা উন্নত দেশ। এরপরে কি বলছি, ডেভেলপিং নেশনস বা উন্নয়নশীল দেশ, যে দেশগুলিতে স্ট্যান্ডার্ড অফ লিভিং কম্পারেটিভলি লো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে কিন্তু আন্ডার ডেভেলপড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা ইন্ডাস্ট্রিয়াল বেস, এলডিসি বা লিস্ট ডেভেলপড কান্ট্রিজ যেগুলি, সেগুলোকে আমরা তিনটি ক্রাইটেরিয়ার ওপর ডিফাইন করতে পারি এলডিসিস। কি কি? একটা হচ্ছে পভার্টি, দারিদ্র, দ্বিতীয় হচ্ছে হিউম্যান রিসোর্সের মানে হিউম্যান রিসোর্সটা মানে কি খুব ডেরোগেটরি হিউম্যান রিসোর্স, হিউম্যান রিসোর্সের উইকনেস। এই যে অনেক কটা বিষয় এই ঢোকার আগেই মানে এই কান্ট্রিতে ঢোকার আগেই আলোচনা যেটা করলাম, যে এই যে হিউম্যান রিসোর্স অর্থাৎ এডুকেশন, অ্যাডাল্ট লিটারেসি রেট লো, ওভারঅল এডুকেশন লো, ডেরোগেটরি, হেলথ ইস্যুস প্রবলেমেটিক জায়গায় রয়েছে, নিউট্রিশন ঠিকঠাক জায়গায় নয়, ম্যাল নিউট্রিশন বহু জায়গায় ছড়িয়ে রয়েছে। এটা একটা লিস্ট ডেভেলপড কান্ট্রিজ সিগনিফাই মানে ডিফাইন করে। এবং সি হচ্ছে ইকোনমিক ভালনারেবিলিটি, রিস্কস কজড বাই এক্সটার্নাল শকস, হঠাৎ কিছু বিপদ এলো, অর্থনীতি ভেঙে পড়তে পারে, অর্থ সামাজিক অবস্থা ভেঙে পড়তে পারে। তাহলে এই তিনটে বিষয়, একটা হচ্ছে কি না পভার্টি, এ বিতে আমি কি বললাম যে হিউম্যান রিসোর্স উইকনেস অর্থাৎ এডুকেশন, হেলথ, লিটারেসি এগুলো সবেরই উইকনেস রয়েছে, নিউট্রিশন। এবং 3 নম্বরে কি বললাম, ইকোনমিক ভালনারেবিলিটি। এই তিনটির উপর বেস করে ডিফাইন করা হয় লিস্ট ডেভেলপ কান্ট্রিজ বা এলডিসিস কে। তাহলে এই 3 ধরনের দেশ আমরা রয়েছে, আমাদের রয়েছে পৃথিবীতে বা ওয়ার্ল্ডে বলতে পারি, ডেভেলপড নেশনস, ডেভেলপিং নেশনস এবং লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। এইবার সেই কান্ট্রিগুলি আমাদের বিভিন্ন রকমের সূচক আছে, যেমন গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, এইরকমই একটা ভেরি ইম্পর্টেন্ট সূচক বা ইন্ডেক্স হলো কি না ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট বলা যেতে পারে, যেটা ইউএনডিপি বা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি থেকে পাবলিশ করা হয় প্রত্যেক বছর, এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে টোটাল মার্কস থাকে কত না 1, টোটাল মার্কস 1, 1 এর মধ্যে যে কান্ট্রি যত মার্কস পায় তার সেই কান্ট্রিগুলিকে 4টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভেরি হাই, একটা হচ্ছে হাই, একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে লো। আমি এটাতে পরে আসছি। এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের আইডিয়াটা কে দিয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মেহবুব উল হক, পাকিস্তানি ইকোনমিস্ট। কত সালে মেহবুবুল হক দিয়েছিলেন এই আইডিয়া? 1990 বা 1990 সালে। এইচডিআই রিপোর্ট বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স থেকে প্রকাশ করা হয়? ইউএনডিপি। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আইডিয়াটা কার? মেহবুবুল হক। কত সালে দিয়েছিলেন? 1990। এইবার টোটাল মার্কস কত? প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এইচডিআই বা ইন্ডেক্সের টোটাল মার্কস হচ্ছে 1। কি বললাম? 4টি পর্যায়ে ভাগ করা হয়েছে। ভেরি হাই যেটা 0.8, যাদের যেসব কান্ট্রির মার্কস হয় 0.8 বা তার বেশি, ভেরি হাই। যেসব কান্ট্রির মার্কস দাঁড়ায় 0.701 থেকে 0.8 পর্যন্ত তাদেরকে বলা হয় হাই। যাদের মানে মিডিয়াম যেসব কান্ট্রি থাকে তাদের র্যাঙ্ক মানে তাদের মার্কস থাকে 0.550 থেকে 0.7, আর ভেরি লো 0.352 থেকে আপ টু 0.550 পর্যন্ত যাদের মার্কস থাকে তাদেরকে বলা হয় কি না লো। তাহলে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারত কোন জায়গায় থাকে? এটা কিন্তু প্রায় প্রশ্ন আসে, ভেরি ইম্পর্টেন্ট। ভারত কোন জায়গায় থাকে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে? ভারত মিডিল পর্যায়ে থাকে, অর্থাৎ এর মার্কস থাকে 0.550 থেকে 0.7 এর মধ্যে এখনো পর্যন্ত সোফার। অবশ্যই উন্নতি করতেই পারে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ডাইমেনশনগুলো কি, অর্থাৎ কোন কোন বিষয়ের উপর বেস করা হয়? একটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি, 2 নাম্বার হচ্ছে এডুকেশনাল অ্যাটেইনমেন্ট, 3 নম্বরে হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং। তাহলে এইচডিআই ইকুয়াল টু 1/3 অফ ইচ লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স, এডুকেশনাল অ্যাটেনমেন্ট ইন্ডেক্স
অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং ইন্ডেক্স। এই তিনটে বিষয় 1/3 করে ভাগ করে নিয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের যে ক্রাইটেরিয়ান রয়েছে সেইগুলিকে। এইবার এই যে দ্বিতীয় পয়েন্টটা বললাম এডুকেশনাল অ্যাটেনমেন্ট আবার এই যে ক্রাইটেরিয়া রয়েছে বা ডাইমেনশন রয়েছে, এই ডাইমেনশনের আবার দুটো ভাগ রয়েছে। এক নম্বরে আমরা কি বলতে পারি অ্যাডাল্ট লিটারেসি বা অ্যাডাল্ট লিটারেসি রেট, যেটা 2/3 পোর্শন নিয়ে থাকে এডুকেশনাল অ্যাটেনমেন্টের, আর 1/3 নিয়ে থাকে কম্বাইন্ড এনরোলমেন্ট রেশিও। তাহলে ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু বহুবার পরীক্ষায় এসছে, বহু পরীক্ষায়, সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, WBCS তো বটেই। যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের যে ডাইমেনশন, যে ক্রাইটেরিয়ার উপর বেস করে হিউম্যান ডেভেলপমেন্ট সূচক, মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশ করা হয়, সেগুলো কি কি? এটা কি লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স 1/3, 2 নম্বরে কি বলছি এডুকেশনাল অ্যাটেনমেন্ট 1/3, 3 নম্বরে কি বলছি স্ট্যান্ডার্ড অফ লিভিং 1/3। এই তিনটে 1/3 মিলে মানে 1 মার্কস তৈরি করছে। এবার এর মাঝের যেটা এডুকেশনাল অ্যাটেনমেন্ট, এর দুটো পার্ট রয়েছে। এই যে 1/3 মার্কস, এই 1/3 যে মার্কসটা, এই টোটাল মার্কসের আবার 2/3 নিয়ে নিচ্ছে অ্যাডাল্ট লিটারেসি রেট এবং 1/3 কম্বাইন্ড এনরোলমেন্ট রেশিও। এটা কিন্তু মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর WBCS মেইন এবং প্রিলি। এরপরে আমরা জাস্ট সেক্টর ওয়াইজ যদি ইন্ডিয়ান ইকোনমিতে এবার আস্তে আস্তে আমরা প্রবেশ করি, ইন্ডিয়ান ইকোনমি মানে জাস্ট মানে একদম দোরগোড়ায় পৌঁছে গেছি যে আমরা ইন্ডিয়ান ইকোনমি ন্যাশনাল ইনকাম এই বিষয়টা আলোচনা করব। ন্যাশনাল ইনকাম আলোচনা করার আগে জাস্ট আমি এই বিষয়টা যে সেক্টর কতগুলো আছে, অর্থনীতিতে কতগুলি সেক্টর ইন্ডিয়ান ইকোনমিতে রয়েছে, আমরা 3টি সেক্টর মেজর বা ব্রড বেসিসে পাই, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর অ্যান্ড টার্সিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টর কোনগুলো? না এগ্রিকালচার রিলেটেড, যেমন ফিশিং, মাইনিং, মানে ডাইরেক্টলি রিলেটেড টু ইউটিলাইজেশন অফ ন্যাচারাল রিসোর্সেস। প্রাইমারি সেক্টর আমরা সেগুলো কি বলি, যেগুলোর ক্ষেত্রে ইউটিলাইজ করছে কি ন্যাচারাল রিসোর্সকে ডাইরেক্টলি ইউটিলাইজ করছি, ডাইরেক্টলি রিলেটেড টু ইউটিলাইজেশন অফ ন্যাচারাল রিসোর্সেস, এগ্রিকালচার, মাইনিং, ফিশিং, ডেয়ারি এটসেট্রা, এইগুলোকে বলা হচ্ছে প্রাইমারি সেক্টরস। নাও সেকেন্ডারি সেক্টরস, এই প্রাইমারি সেক্টরসের যে বাই প্রোডাক্ট আছে, যা প্রোডাক্ট আছে, সেইটাকে ইউজ করে যেটা যে সেক্টর তৈরি হচ্ছে তাকে আমরা বলছি কি সেকেন্ডারি সেক্টরস। প্রাইমারি সেক্টরসের বাই প্রোডাক্টে দ্বারা বা বাই প্রোডাক্ট গুলোকে নিয়ে যে সেক্টর তৈরি হচ্ছে তাকে আমরা বলছি সেকেন্ডারি সেক্টর। সেগুলো কি কি সেগুলো আমরা দেখে নিই, যেমন ইলেকট্রিসিটি, গ্যাস, ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার অর ওয়াটার সাপ্লাই, ব্রেড, ক্লথ এটসেট্রা, এইগুলো হচ্ছে সেকেন্ডারি সেক্টর। আর টার্সিয়ারি সেক্টর কোনটাকে বলছি? রিলেটেড টু সার্ভিস, সেবা, জেনারেলি প্রোভাইডস সার্ভিসেস অফ কি কিসের না গুডস অ্যান্ড সার্ভিসেস, মানে ইনস্টিড অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, সরি, এটা আমাদের সার্ভিস দিচ্ছে ইনস্টিড অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। কিরকম আমি বলে দিচ্ছি, টার্সিয়ারি সেক্টরের ক্ষেত্রে এটাকে সার্ভিস সেক্টরও বলা হয়, টার্সিয়ারি সেক্টরকে সার্ভিস সেক্টর বলা। কোন সেক্টর তাহলে, সার্ভিস সেক্টর না টার্সিয়ারি সেক্টর? তাহলে কি আছে? ট্রান্সপোর্ট, টেলিকমিউনিকেশন, ব্যাংকিং, এস্টেট বা রিয়েল এস্টেট যেটাকে আমরা বলি, ইন্স্যুরেন্স, এইগুলো পড়ছে সার্ভিস সেক্টর বা টার্সিয়ারি সেক্টরের মধ্যে। কি কি বললাম না,